তো সেদিন বিকালে যখন আমি আমাদের মাদ্রাসার আশেপাশে ঘোরাঘুরি করতেছি, ওই যে বললাম যে খালের মাদ্রাসার কোল ঘেঁষে খাল গেছে, ওই খালের উপরে দেখি যে ওই দুইটা মেয়ে যাচ্ছে। ওই মেয়েটা সাথে আরো একটা মেয়ে, হয়তো ওর কোনো কাজিন টাজিন, হয়তো বান্ধবী। ওটা মোটামুটি শীতের শুরুর দিকে না শেষের দিকে, গায়ে একটা চাদর পরা ছিল। তো আমি ওর দিক তাকাই আছি অনেকক্ষণ, ফলো করতেছি যে দেখি আমার দিকে তাকায় কিনা। তো হঠাৎই আমার দিকে তাকালো। আমার মানে চোখে চোখ পড়ে গেছে। হ্যাঁ, চোখে চোখ পড়ে গেছে। লজ্জাও লাগতেছে, ভালোও লাগতেছে। আর বুঝিনি তো, প্রথম কোনো ভালো লাগার মানুষ, মেয়ে মানুষ। তো অল্প কিছু সময় আমি দেখছি, কিন্তু ভালো লাগছে অনেক। মানে এটা ওই যে উষ্ণ অনুভূতিটা আরো মানে বেশি বেশি বেড়ে গেছে। এরপর ও চলে গেছে, আবার মানে যে দিক থেকে চলে গেছে, আমি আবার দাঁড়ায় রয়েছি এখানে যে ও আবার ব্যাক করে কিনা। তো মোটামুটি মাগরিবের আজানের আগে আবার ব্যাক করছে। তো তখনও আমি তাকাইছিলাম, আর ও দেখলাম যে হঠাৎ করে এক নজর দিয়ে পরে আবার চলে গেছে। তো আমার কাছে পজিটিভ একটা ইঙ্গিত মনে হইলো। তারপর আস্তে আস্তে মানে আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু ওর সম্পর্কে কোনো কিছু জানি না, যে ওর নাম কি, ওর বাসা কোথায়, হ্যাঁ, ওর সম্পর্কে কোনো তথ্যই আমি জানি না, আমার কাছে অজানা। আচ্ছা। এরপর হচ্ছে যে আমি তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করলাম যে মেয়েটার নাম কি, বাসা কোথায়। পরে একটা সময় তথ্য পেয়ে গেলাম। যখন আমি জানতে পারলাম যে ওদের বাসাটা কোথায়, আমাদের মাদ্রাসার ওই গ্রামের যে বাজারটা, আমাদের মাদ্রাসা থেকে পূর্ব দিকে বাজার। তো বাজারের কাছাকাছি, মানে বাজার যাইতে আগে ওদের বাসাটা বাজে। আচ্ছা। একটু ভিতরে যাইতে হয়, মানে বাজার যে রাস্তা, ওই রাস্তা থেকে একটু ভিতরে দিয়ে যাইতে হয়, তারপর হচ্ছে ওদের বাড়ি। তো আমি এই উল্টো রাস্তা হয়ে যাইতাম বাড়িতে, অথবা ওকে দেখতে পারি। তো কখনো দেখা হয় নাই, মাঝে মাঝে দেখা হয়েছে, একবারে খুব কম। তো আমার মনে তো লাড্ডু ফুটে আছে। এরপর চলতেছে, দিন চলতেছে, ওইভাবে চলতেছে। ওরকমভাবে কোনো কথাবার্তা হয় নাই, জাস্ট দেখতেছি এই পর্যন্তই শেষ। হ্যাঁ, ও হয়তো বুঝতে পারছে যে আমি চান্স নেওয়ার ট্রাই করতেছি, এভাবেই দিন যাচ্ছে। এরপর হঠাৎ করে আমাদের মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা, আবার উনিই পরিচালক, তো ওনার একটা রিলেটিভদের বাড়ির মসজিদে, মানে আমাদের মাদ্রাসা যে গ্রাম, বললাম যে মাদ্রাসা থেকে পূর্ব দিকে বাজার, ওই গ্রামের বাজার, এর পরের গ্রামে, মানে ওই পূর্ব দিকেই ওই পরের গ্রামে তার এক রিলেটিভ, তাদের অনেক পরিচিত, তাদের মসজিদে একজন ইমাম লাগবে, ইমাম। তো মাদ্রাসার পক্ষ থেকে মানে আমাদের যে প্রতিষ্ঠাতা পরিচালক যে হুজুর, তাকে আমরা বড় হুজুর বলে ডাকতাম। তো এই বড় হুজুর তারা নির্বাচন করলো আমাকে, যে তুমি যাও, ঠিক আছে। আচ্ছা। তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে মাদ্রাসায় থাকি, বোর্ডিংয়ে, আর বুঝতেই তো পারতেছেন বোর্ডিংয়ের খাবারগুলো কেমন হয়। হ্যাঁ, যত ভালো হোস্টেলে হোক না কেন, খাবারের মানটা কিন্তু একটু, যেহেতু অনেকগুলা ভাত তরকারি একসাথে রান্না করা হয়, আমি যেহেতু বোর্ডিংয়ে ছিলাম, তো আমাদের খাবার দাবারটা একটু লো কোয়ালিটি হতো। আর বুঝতেই তো পারতেছেন একসাথে অনেকগুলো স্টুডেন্টের খাবার দাবার রান্না, অ্যাজ ইউজুয়াল হয় আর কি। হ্যাঁ, এগুলো হয়ে থাকে, ঘটে থাকে। জানি। এতগুলো মানুষের রান্না চাইলেও সবসময় ভালো রান্না করা যায় না। তো আমি চিন্তা করলাম যে, আবার একটা কথা কি, যে আমাদের মাদ্রাসার ওরকম অর্থবিত্ত না, ঠিক আছে। গ্রাম্য অঞ্চলে যে মাদ্রাসাগুলো হয়ে থাকে এরকমই হয় ম্যাক্সিমামলি, লিল্লা বোর্ডিং, একবারে ফ্রি খাবার, খাবার দাবার, থাকা খাওয়া সম্পূর্ণই ফ্রি, কোনো বেতন নাই, শুধুমাত্র পরীক্ষার সময় পরীক্ষার ফি, এটা ছাড়া এক্সট্রা কোনো খরচ নাই মাদ্রাসায়। তো আমার জন্য একটা ভালো একটা অপরচুনিটি, যে ওই মসজিদে থাকবো, ভালো একটা থাকার জায়গা মসজিদের সাথেই, মানে মসজিদের সাইডের দেয়াল ঘেঁষে একটা রুম বানাইছে যেখানে ইমাম থাকবে। হ্যাঁ, ইমাম সাহেবের জন্য একটা রুম থাকে। হ্যাঁ, তা রুমটাও ভালো লাগছে। আমি অনেক চিন্তা ভাবনা করি যে খাবার দাবার ভালো পাবো,
আমি পড়ার জন্য সময় পাবো, যেহেতু 9-এ পড়ি, কদিন পর মেট্রিক পরীক্ষা, মাদ্রাসায় দাখিল পড়ে। তো যেহেতু দাখিল পরীক্ষা, তো আমি এই অপরচুনিটিটা মিস করি নাই। আমি এখানে চলে গেলাম। এটা হচ্ছে যে আমাদের মাদ্রাসা থেকে ওই যে বাজারটা বললাম, মাদ্রাসার যে গ্রামীণ বাজারটা পূর্ব দিক থেকে যেতে হয়, মানে মাদ্রাসা থেকে পূর্ব দিকে। তো ওই গ্রামের মানে ওই বাজারের রাস্তা হয়ে ঢালাই পিচ রাস্তা হয়ে আহ, একবারে বর্ডারে, মানে ওই দুই গ্রামের বর্ডারে হচ্ছে তাদের বাসাটা। একটু মানে পিচ রাস্তা থেকে একটু ভিতর দিয়ে যেতে হয় একটা ব্রিজ পার হয়ে। তো ওই যে ব্রিজটা পার হইতে হয়, ওই ব্রিজের গোড়ায় হচ্ছে একটা স্কুল আছে, হাই স্কুল আর প্রাইমারি স্কুল একসাথে। তো ওই মেয়েটা ওই স্কুলটায় পড়তো। যদিও বা কখনো স্কুলে যাওয়া আসার পথে অথবা আমার মাদ্রাসা যাওয়া আসার পথে দেখা হইতো না, হয় নাই। তারপর চেষ্টা করতাম দেখা করার। তো ওই মসজিদে নামাজ পড়ানোর কারণে আমার ওই যে মাদ্রাসার যে গ্রামটা, ওই গ্রামে অনেকগুলো আমার স্টুডেন্ট হয়, যাদেরকে আমি কোরআন শরীফ পড়াই আর আরবি শিখাই। তো প্রায় 5টা থেকে 7টা ছেলেপেলে হয় যাদেরকে আমি কোরআন শরীফ পড়াই। তো এর ভিতরে 2টা ছেলে ছিল, ওরা 2 ভাই। একটা ছেলে হচ্ছে যে আমার বয়সী, আর একটা হচ্ছে ছোট। তো যেটা আমার বয়সে ছিল ওর সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো বাই এনি চান্স ও জানতে পারে যে আমি হয়তো ওই মেয়েটাকে পছন্দ করি। তো বলতো যে ওই মেয়েটা ভালো না, ওর সম্পর্কে আর কি নেগেটিভ ধারণা হ্যাঁ নেগেটিভ ধারণা দেয়। তা আমার ধারণা যে ও হয়তো ওই মেয়েকে চান্স মারে, লাইন মারে, যার কারণে ওই মেয়ে সম্পর্কে আমার কাছে বদনাম বলতেছে। ইভেন ও চান্স মারতো। আমি ওদেরকে যে পড়াইতাম, আমার যাওয়ার সময় যেই রাস্তা হয়ে যাইতে হইতো ওই রাস্তা আমার জন্য সোজা রাস্তা। কিন্তু আমি সোজা রাস্তা না যেয়ে আমি উল্টো রাস্তা যেতাম, মানে ওদের বাড়ির সামনে হয়ে যাইতাম, যাতে করে ওকে একটু দেখতে পারি। খুব কম টাইমে দেখা হইতো, কারণ আমার পড়ানোর টাইমটা ছিল আমি ওদের মানে আমার মাদ্রাসায় যাওয়ার আগে ওদেরকে পড়া যেতাম, এই জন্য দেখাটা কম হইতো। তো আমি ওদের বাড়ির সামনে হয়ে যেতাম যাতে করে দেখা পাই। তো খুব কম সময় দেখা পাইতাম। তো ওদের বাড়ির পিছনে বাড়িতে আমি একটা স্টুডেন্ট পড়াইতাম, একটা মেয়ে স্টুডেন্ট, ছোট আর কি, 3-4-এ পড়ে। তবে ওই স্টুডেন্টকে আমি বিকালে পড়াইতাম। তা বিকেলে যখন পড়াইতাম, তো মোস্ট অফ দ্য টাইম আমার দেখা হইতো মেয়ের সাথে। আর দেখা হলে যে আমি এমন কিছু মানে চলাফেরার অঙ্গভঙ্গি, কথাবার্তা, কিছু কিছু সাউন্ড করতাম যাতে করে ও বুঝতে পারে যে আমি ওকে পছন্দ করি। এবং ওর রেসপন্সটা ওরকম ছিল। তা রেসপন্সগুলো আসলে পজিটিভ ছিল, যার কারণে আমি একটু বুঝতে পারি যে না, ও আসলে পজিটিভ আছে। তো একদিন আমি যখন ওই স্টুডেন্টকে বিকেলে পড়াইতাম, মাঝে মাঝে তোর সাথে দেখা হইতো, মানে ক্রসিং করতাম। আমি একদিন একটা চিঠি লিখি, চিঠিটা লিখে আমার পকেটে নিয়ে 3-4 দিন ঘুরতেছি যে কিভাবে দিব চিঠিটা। মানে বুঝে উঠতে পারতেছি না যে কিভাবে চিঠিটা দিব। একদিন ক্রসিংয়ের টাইমে আমি চিঠিটা ফেলাই, মানে ওকে দেখাই ফেলাই যে এই চিঠিটা তোমার জন্য, ওদের নিয়ে বোঝে আর কি, ওইভাবে চিঠিটা ফেলাই। তো ও চিঠিটা নিছে কি না এটা এক্স্যাক্টলি আমি জানি না। আর হচ্ছে যে ওই চিঠিটা আমার নাম লিখি নেই, কারণ নাম লিখলে তো ধরা। তো পরের কয়েকদিনে ওর রেসপন্সে, মানে ওর তাকানোর অঙ্গভঙ্গিতে আমি বুঝতে পারি যে হয়তো বা চিঠিটা নিচে। তার মানে বুঝলাম যেহেতু একটা মেয়ে চিঠি তুলছে, তার মানে ও মোটামুটি পজিটিভ আছে। আমি আরও মানে আমার অঙ্গভঙ্গি, দৃষ্টিভঙ্গি, কথাবার্তার ধরন এটা চেঞ্জ করলাম, ঠিক আছে, মানে আরও একটু বেশি পজিটিভ হয়ে থাকলাম। তো আরেকদিন মানে চরম লেভেলের একটা বোকামি, এটাকে বোকামি বলে, যে অতিরিক্ত পর্যায়ে আবেগপ্রবণ হয়ে গেলে যেটা করে, আমি করলাম কি, আমার ডান হাতের এই আঙ্গুলটার মাথায় একটু বেড়ে দিয়ে কেটে আমি হালকা হালকা চাপ দিই আর লেখি,
চিঠি লিখি, এরকম 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 করে একটা চিঠি লিখছি। তো অনেক বেশি তো ধরাই নাই, যেহেতু আঙ্গুল দিয়ে লিখছি তখন কিন্তু বড় বড় হয়েছে। আচ্ছা, তারপর? অল্প কিছু ওয়ার্ড লিখি যেখানে থাকে যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, এরকম কোনো কিছু। তো ওই চিঠিটা আমি ওইটা নিয়েও 2-3 দিন ঘুরছি যে কীভাবে দিব। তো আমি আমার একদিন ক্রসিংয়ের টাইমে আমি ওকে দেখাই আর কি চিঠিটা রাখছি, মানে ক্রসিংয়ের একটু আগ মুহূর্তে যেন দেখে যে আমি চিঠিটা রাখতেছি। চিঠিটা রাখলাম, হয়তো হয়তো বা না, ও নিচে কনফার্ম চিঠিটা নিচে। তো চিঠিটা নেওয়ার পর কয়েকদিন পর আমি কিভাবে জানি ওর নাম্বারটা কালেক্ট করলাম। তো নাম্বারটা কালেক্ট করার পর 3-4 দিন আমি এরকম করি। আমার তখন তো বাটন ফোন ছিল, ক্যামেরা ফোন, ওই সময় বাটন ক্যামেরা ফোন মানে অনেক কিছু। তা আমি এরকমের ডায়াল প্যাডে ওর নাম্বারটা উঠাই আর তাকায় থাকি যে কল দিব কি না, কল দিব কি না। সাহস হচ্ছে? হ্যাঁ, সাহস হচ্ছে না, সাহস মানে এটা কেমন যেন একটা অনুভূতি, মানে কি না কি মনে করে, ঠিক আছে, আবার কি না কি জিজ্ঞাসা করে যে নাম্বারটা কোথা থেকে পাইলাম। একদিন এমন হয়েছে যে কল দিছি, কল দিয়ে কেটে দিছি, মানে রিং হইতে দেই নাই। তারপর একদিন সাহস করে কল দিয়েই ফেললাম। তো কল যখন দিছি, ও ওই পাশ থেকে, মানে ও কলটা রিসিভ করে ওই পাশ থেকে বলতেছে যে হ্যালো, কে? এখন আমি পুরো মানে স্তব্ধ হয়ে গেছি, মানে শূন্যে ভাসতেছি এরকমের। কারণ আমি লজ্জায় মানে ভয়ে কি বলবো এটা খুঁজে পাচ্ছি না। পরে আমি বললাম, সালাম দিলাম, তারপর বললাম যে আমি অমুক। এখন আমার নামটা বলার পর ও বলতেছে যে আপনি আমার নাম্বারটা পেলেন কোথায়? মানে প্রথম কথাই, মানে আমার নামটা বলার পর ওর প্রথম কথাই হচ্ছে যে আপনি আমার নাম্বারটা পেলেন কোথায়? এটা ম্যাক্সিমাম মেয়েদেরই হ্যাঁ, 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 হ্যাঁ। সেম কোশ্চেন। দেখবেন যে এখনো আপনি যদি কোনো মেয়ের কাছ থেকে নাম্বার না নিয়ে অন্য কোনো মাধ্যমে কালেক্ট করে, ফার্স্ট কোশ্চেনটা হবে যে নাম্বারটা কোথায় পেলেন? কোথায় পেলেন? তারপর? তো আমি বলছি যে নাম্বারটা কিভাবে পাইলাম ওইটা ফ্যাক্ট না, ওইটা বলা যাবে না, তাহলে সমস্যা হবে, বাট আমি নাম্বারটা কালেক্ট করছি। তো এরপর আস্তে আস্তে অনেক কথা হতে থাকে। আমি ওই মসজিদে নামাজ পড়াই, টুকটাক কথা হতে থাকে, অত বেশি কথা হয় না, টুকটাক কথা হতে থাকে। তখন কিন্তু মিনিটের প্রাইসটা অনেক কম ছিল, যে 10 টাকায় অনেক বেশি মিনিট পাওয়া যেত, 20 টাকায় অনেক বেশি মিনিট পাওয়া যেত, 50 টাকায় তো প্রায় 150 মিনিট পাওয়া 150 প্রায় 1500 মিনিট পাওয়া যেত, ঠিক আছে, অফারে। তো তখন আবার কিন্তু আরেকটা ইয়া ছিল যে 29 টাকা ভরলে 10 পয়সা, 10 পয়সা মিনিট, এরকম কিন্তু একটা অফার ছিল। তো আমি 29 টাকা রিচার্জ করে ওর সাথে কথা বলতাম, অনেক অনেক সময় যেত, অনেক কথা বলতে পারতাম। তো এরপর আমি যে মসজিদ নামাজ পড়িতাম, যেদিনকার ক্লাস হইতো ওই দিনকার যাইতাম মাদ্রাসায়, ক্লাস না হইলে মাদ্রাসায় যাইতাম না। একদিন আমি 12টা সাড়ে 12টার দিকে আমি জামা কাপড় নিয়ে, মানে মসজিদের পাশেই ছিল একটা পুকুর, ওই বাড়িরই পুকুর, যে মসজিদের মানে নামাজ পড়িতাম তাদেরই পুকুর, বিশাল বড় ঘাটলা দেওয়া। তো আমি জামা কাপড় নিয়ে ওই ঘাটে যাইতেছি, এর মধ্যে দেখি যে প্রায় 10-15টা ছেলে, আমার বয়সী, আমার থেকে একটু 1 ক্লাস সিনিয়র জুনিয়র এরকমের, সেম সেম এজের, সেম ক্লাসের কিছু ছেলে পেলে আয়সা আমারে জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনি কি অমুক? আমি বলছি হ্যাঁ আমি অমুক। আপনি কি অমুকরে চিনেন? মানে ওই মেয়েটাকে মেনশন করতেছে, অমুকরে চিনেন? আমি কই হ্যাঁ চিনি। কেন, কি সমস্যা? তা বললো যে আপনার সাথে কথা আছে।